লেখিকা সুপ্রিয়া ঘোষের নষ্ট শৈশব। কলকাতার বেহালা চৌরাস্তার মোড় থেকে কিছুটা ভেতরে ছতলার ফ্ল্যাট। বিকেল 5:30। কলিং বেলের আওয়াজে দরজা খুলল মেরি। অরিজিৎ বাবু আর সুতপা দেবী দুজনেই একসঙ্গে অফিস থেকে ফিরেছেন। চাবির গোছাটা ডাইনিং টেবিলে রেখেই সুতপা দেবী মেরি দিদির দিকে তাকালেন। অয়ন কোথায় মেরিদি? স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করেছে? সুতপা দেবীর গলায় ক্লান্তি আর বিরক্তি মেশানো। মেরিদি রান্নাঘর থেকে উত্তর দিল, হ্যাঁ দিদিমণি, খেয়ে নিয়েছে, এখন ঘরে বসে পড়াশোনা করছে। অরিজিৎ বাবু সোফায় বসে ল্যাপটপ ব্যাগটা পাশে রাখলেন। টাইটা ঢিলে করতে করতে বললেন, আজও রেজাল্ট দেওয়ার কথা ছিল না? অয়ন, অয়ন, এদিকে এসো তো একবার। 5 মিনিট পর অয়ন ঘর থেকে বেরোলো। ক্লাস 5-এর ছেলেটা দেখতে ওর বয়সের তুলনায় একটু বেশি রোগা। হাতে একটা প্লাস্টিকের ফোল্ডার। ও জানে এই সময়টা ওর জীবনের সবচেয়ে কঠিন সময়। ও ধীর পায়ে এসে বাবার সামনে দাঁড়ালো। অরিজিৎ বাবু সোজা হয়ে বসলেন। ফোল্ডারটা দাও, খাতাগুলো বের করো। অয়ন কাঁপা কাঁপা হাতে অঙ্কের খাতাটা বের করে টেবিলের ওপর রাখলো। সুতপা দেবী ততক্ষণে 1 কাপ চা হাতে নিয়ে অরিজিৎ বাবুর পাশে এসে দাঁড়িয়েছেন। অরিজিৎ বাবু খাতাটা খুললেন। প্রথম পাতায় লাল কালিতে বড় করে লেখা 92, নিচে টিচারের সই। অরিজিৎ বাবু কয়েক সেকেন্ড চুপ করে খাতাটার দিকে তাকিয়ে রইলেন। তারপর মুখ তুলে অয়নের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বললেন, 92 কেন? 8 নম্বর কোথায় গেল? অয়ন নিচু স্বরে বলল, বাবা, 2টো অঙ্ক ভুল হয়ে গেছে। সুতপা দেবী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, 2টো অঙ্ক ভুল হবে কেন? রামদয়াল বাবু তো বাড়িতে 3 দিন ধরে শুধু তোমাকে অঙ্কই করালেন, ভুল হওয়ার তো কোনো কারণ দেখছি না। আচ্ছা, সৌম্যদীপ কত পেয়েছে? ওর খাতা দেখেছো? অয়ন মাথা নাড়ল, হ্যাঁ মা, সৌম্যদীপ 98 পেয়েছে, ও মেধা তালিকায় প্রথম হয়েছে। সুতপা দেবীর মুখটা এক নিমেষে কালো হয়ে গেল। তিনি কাপটা সশব্দে টিপয়ের উপর রাখলেন। আবার সেই একই গল্প। গতবারও ফার্স্ট হলো, এবারও ওই হলো। অরিজিৎ, তুমি শুনছো? একই টিচারের কাছে দুজন পড়ছে, একই নোটস পাচ্ছে, অথচ আমাদের ছেলেটা প্রতিবার পিছিয়ে থাকছে। সৌম্যদীপের মা কাল বাজারে দেখা হতেই হাসছিলেন। বলছিলেন, বুঝলেন সুতপাদি, সৌম্যদীপকে তো আর পড়াশোনার কথা বলতে হয় না, নিজে থেকে সব করে ফেলে। কথাটার মানে বুঝতে পারছো তো? অরিজিৎ বাবু খাতাটা একপাশে সরিয়ে রাখলেন। ওনার গলার স্বর একবার কিছুটা চড়ল। তুমি কি বোঝো না অয়ন, এখন 4 নম্বর বা 5 নম্বর হওয়ার কোনো দাম নেই? তোমার মা আর আমি সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটছি কার জন্য? এই ফ্ল্যাটের ইএমআই, তোমার স্কুলের মোটা মাইনে, প্রাইভেট টিউটর, সব তো তোমার পেছনে ইনভেস্ট করা হচ্ছে, কিন্তু রিটার্ন কি আসছে? একটা 92। সৌম্যদীপ যদি 98 পায় তবেও তোমার চেয়ে 6 নম্বরে এগিয়ে নেই। ও তোমার চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে আছে। অয়ন কিছুই বলছে না, ও শুধু কার্পেটের একটা সুতোর দিকে তাকিয়ে আছে। মেরি দিদি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি একটু সাহস করে বললেন, দাদাবাবু, খোকন তো দুপুর থেকে মন দিয়ে অঙ্ক বইটাই পড়ছিল। তুমি চুপ করো মেরিদি, সুতপা দেবী ধমকে উঠলেন। তোমার প্রশ্রয় ও মাথায় চড়েছে। তুমি যখন ওকে স্কুল থেকে নিয়ে আসো তখন কি ওর পড়াশোনা নিয়ে কোনো কথা বলো, নাকি সারাক্ষণ উল্টোপাল্টা গল্প করো? তোমার সাথে বেশি মেলামেশা করছে বলেই ওর মনোযোগ নষ্ট হচ্ছে। কাল থেকে স্কুল থেকে ফেরার পর ও সোজা নিজের ঘরে থাকবে। তুমি শুধু খাবার দিয়ে চলে আসবে, কোনো কথা হবে না। অরিজিৎ বাবু ঘড়ির দিকে তাকালেন। এখনো ইংরেজি আর বাংলার খাতা দেখা বাকি। অয়ন, ওগুলো বের করো। যদি দেখি সেগুলোতেও সৌম্যদীপের থেকে কম নম্বর আছে, তবে মনে রেখো, সামনে রবিবার তোমার কোনো ড্রয়িং ক্লাস হবে না। এই সময়টায় তুমি সৌম্যদীপের থেকে ওর নোটসগুলো নিয়ে এসে কপি করবে। পৃথিবীতে কেউ দয়া করে জায়গা ছেড়ে দেয় না অয়ন, জায়গা ছিনিয়ে নিতে হয়। তুমি যদি সেই লড়াইটা না করতে পারো তবে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে লাভ নেই। অয়ন বাংলার খাতাটা বের করার জন্য ফোল্ডারে হাত দিল। ওর হাতটা ঘামছে। ও জানে বাংলাতেও ও সৌম্যদীপের থেকে 3 নম্বর কম পেয়েছে। বাইরের আকাশটা অন্ধকার হয়ে আসছে। কলকাতার এই যান্ত্রিক বিকেলে একটা 10 বছরের বাচ্চার মনে হচ্ছিল ওর ঘরটা আসলে কোনো ঘর নয়, একটা বিচার সভা, যেখানে ও রোজ আসামি হিসেবে দাঁড়ায়। অরিজিৎ বাবু ল্যাপটপ খুললেন। সুতপা দেবী আবার ফোনটা হাতে নিলেন। ঘরটা নিস্তব্ধ। শুধু মেরি দিদির দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল রান্নাঘর থেকে। অয়ন মাথা নিচু করে বাংলার খাতাটা বাবার সামনে রাখলো। বাংলার খাতাটা টেবিলে রাখলো অয়ন। অরিজিৎ বাবু চশমাটা নাকের ডগায় নামিয়ে খাতাটার ওপর চোখ বোলালেন। 90 নম্বরটা খারাপ নয়, কিন্তু লাল কালিতে গোল করা আছে একটা জায়গায়, যেখানে অয়ন কতগুলো ভুল করেছে। অরিজিৎ বাবু খাতাটা বন্ধ করে কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইলেন। এই নীরবতা অয়নের কাছে চাবুকের মারের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক।
সুতপা দেবী ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বললেন, কি হলো, বাংলায় কত? সৌম্যদীপ তো শুনলাম 97 পেয়েছে। অরিজিৎ বাবু খাতাটা সুতপা দেবীর দিকে এগিয়ে দিয়ে বললেন, 90, 10 নম্বর কম। আর সে 10 নম্বর কেন কম জানো? স্রেফ ক্যাজুয়ালনেসের জন্য। অয়ন, এই ভুলটা কেন হলো? স্যার কি তোমায় ঠিক মতো পড়াননি? অয়ন নিচু স্বরে বলল, পড়িয়েছিলেন বাবা, কিন্তু পরীক্ষার সময় মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল। মাথা ফাঁকা হয়ে গিয়েছিল মানে? সুতপা দেবী প্রায় চিৎকার করে উঠলেন, তোমার বাবা জ্বরে পুড়ে গেলেও একদিন অফিস কামাই করে না যাতে তোমার পড়াশোনার খরচ জোগাতে পারে, আর তোমার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। আসলে তোমার জেদ নেই, তুমি যখন পরীক্ষা দাও তখন তোমার মাথায় ঘোরে যে বিকেলে মেরি দিদির সাথে কি নিয়ে আড্ডা দেবে। আচ্ছা মেরি, ওকে কি বিকেলবেলা নিচে খেলতে পাঠাও তুমি? রান্নাঘর থেকে মেরি দিদি কাচুমাচু হয়ে বেরিয়ে এলেন। না দিদিমণি, আপনি বারণ করার পর থেকে তো ও নিচেই নামে না, ওই একটু জানলার ধারে গিয়ে দাঁড়ায়। জানলার ধারে দাঁড়ানোরও দরকার নেই, অরিজিৎ বাবু গম্ভীর গলায় বললেন, কাল থেকে রুটিন পাল্টাবে। মেরি দিদি, কাল থেকে অয়ন স্কুল থেকে ফেরার পর ওকে এক গ্লাস দুধ আর বিস্কুট দিয়ে পড়ার টেবিলে বসিয়ে দেবে। কোনো জানলা খোলা থাকবে না, কোনো গল্প হবে না। আর শোনো অয়ন, তোমার ড্রয়িং খাতার রঙের বাক্সগুলো আজ আমি আলমারিতে তুলে রাখছি। জিএম স্যারকে ফোন করে দিয়েছি, তিনি কাল থেকে সপ্তাহে 3 দিনের বদলে 5 দিন আসবেন। যে দুদিন উনি আসবেন না সেই দুদিন তুমি সৌম্যদীপের বাড়ি যাবে ওর খাতাগুলো চেক করতে। অয়নের চোখ দুটো জলে ভরে এলো। ও ভিজে গলায় বলল, বাবা, আমি আঁকাটা খুব ভালোবাসি, সামনের মাসে কম্পিটিশন আছে। ভালোবাসা দিয়ে পেটে ভাত জুটবে না অয়ন, সুতপা দেবী কড়া গলায় বাধা দিলেন। সৌম্যদীপ কি আঁকা শেখে না ও ফুটবল খেলে? ও শুধু পড়ে, তাই ও ফার্স্ট হয় আমাদের পাড়ায় আর অফিসে। লোকে আমাকে জিজ্ঞেস করে, আপনার ছেলে তো খুব ট্যালেন্টেড, এবার কি ফার্স্ট হলো? তখন আমি কি উত্তর দেব? বলবো যে আমার ছেলে আঁকতে ভালোবাসে বলে 4th হয়েছে? লজ্জা লাগে আমাদের, তোমার জন্য আমাদের মাথা নিচু হয়ে যায়। রাতে ডাইনিং টেবিলে খাবার সাজানো। অরিজিৎ বাবুর আর সুতপা দেবী অফিসের কাজ নিয়ে আলোচনা করছেন। অয়ন প্লেটে পড়ে থাকা ভাতের দলাটা নাড়াচাড়া করছে। ওর খিদে নেই, ওর মনে হচ্ছে চারিদিকের দেওয়ালগুলো ওর দিকে এগিয়ে আসছে। অরিজিৎ বাবু হঠাৎ বললেন, সুতপা, আমি ভাবছি অয়নকে একটা নতুন কোচিং সেন্টারে ভর্তি করে দেব। গড়িয়াহাটের দিকে একটা নামি সেন্টার আছে, ওরা নাকি ক্লাস 5 থেকে অলিম্পিয়াডের জন্য তৈরি করে। সৌম্যদীপের মা নাকি ওখানে ফর্ম তুলেছেন। সুতপা দেবী মাথা নাড়লেন, হ্যাঁ, ওটাই ভালো হবে। একটু কষ্ট হবে যাতায়াতে, কিন্তু ফার্স্ট হতে গেলে তো খাটতেই হবে। অয়ন, শুনতে পাচ্ছ? কাল থেকে তোমার ফ্রি টাইম বলে কিছু নেই। সকাল 7টায় স্কুল, 2টোয় ফেরা, 3টে থেকে জিএম স্যার, আর রাত 8টা পর্যন্ত নতুন সেন্টারের হোমওয়ার্ক। মাঝখানের 1 ঘন্টা তুমি রেস্ট নেবে, কোনো কথা না বলে। অয়ন যন্ত্রের মতো ঘাড় নাড়ল। ও খেতে পারল না। মেরি দিদি দূর থেকে লক্ষ্য করলেন ছেলেটার চোখের নিচের কালিটা আরো গাঢ় হয়েছে। ও যখন নিজের ঘরে গেল, মেরি দিদি চুপি চুপি ওর ঘরে 1 গ্লাস জল নিয়ে ঢুকলেন। অয়ন টেবিলের ওপর মাথা রেখে ফুপিয়ে কাঁদছিল। মেরি দিদি ওর পিঠে হাত রাখতে অয়ন আঁকড়ে ধরল ওর হাতটা। ফিসফিস করে বলল, মেরি দিদি, আমি কি খুব খারাপ ছেলে? আমি তো চেষ্টা করি, কিন্তু তবুও কেন বাবার মন ভরে না? সৌম্যদীপ কি সত্যি খুব ভালো ছেলে? মেরি দিদি উত্তর দিতে পারলেন না। তিনি জানেন এই উত্তর ওর কাছে নেই। উনি শুধু দেখলেন টেবিলের এক কোণে অয়নের প্রিয় সেই জল রঙের তুলিটা পড়ে আছে, যেটা বাবা আলমারিতে তুলতে ভুলে গেছেন। অয়ন সেই তুলিটার দিকে তাকিয়ে রইল এমন ভাবে যেন ওটা কোনো মৃত মানুষের স্মৃতি। কলকাতার রাত বাড়ছে, আর একটা সাজানো গোছানো ফ্ল্যাটের ভেতরে একটা শৈশব একটু একটু করে শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছে। অরিজিৎ বাবুর দেওয়া নতুন রুটিন অনুযায়ী অয়নের জীবন এখন ঘড়ির কাঁটায় বাঁধা। সকাল 6:30টায় ঘুম থেকে ওঠা, আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে স্কুল বাস ধরা, তারপর 2টোয় ফিরে যান্ত্রিকভাবে নাওয়া খাওয়া শেষ করে পড়ার টেবিলে বসা। আগে বিকেলবেলা মেরি দিদি যখন অয়নকে স্কুল থেকে নিয়ে আসতেন, দুজনে মিলে রাস্তার মোড়ের দোকান থেকে আইসক্রিম খেতেন বা পাড়ার মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রিকশার টুংটাং শব্দ শুনতেন। এখন সেই সব অতীত। বিকেল 4টে, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। অয়ন জানলার কাচের ওপারে বৃষ্টির ধারা দেখছিল। হঠাৎ মেরি দিদি ঘরে ঢুকলেন 1 গ্লাস শরবত নিয়ে। অয়নকে জানলার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি ফিসফিস করে বললেন, খোকন, চট করে শরবতটা খেয়ে নাও। দিদিমণি আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারেন, দেখলে আবার অশান্তি হবে। অয়ন ঘুরে তাকালো। ওর চোখের মনি দুটো যেন স্থির হয়ে গেছে। ও শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল, মেরি দিদি, বৃষ্টি পড়লে সৌম্যদীপদের জানলা কি বন্ধ থাকে? ও কি এখনো পড়ছে? মেরি দিদি উত্তর দেওয়ার আগেই সদর দরজার লক খোলার শব্দ হলো। সুতপা দেবী ঘরে ঢুকেছেন। আজ ওনার ব্যাংকের অডিট ছিল। মেজাজ অত্যন্ত চড়া। সোজা অয়নের ঘরে ঢুকে পড়লেন তিনি। মেরি দিদিকে অয়নের পাশে দেখে ওর ভুরু কুঁচকে গেল। এখানে কি হচ্ছে মেরি? আমি তোমায় বলেছি না, অয়ন যখন পড়বে তখন ওর ঘরে তুমি আসবে না, শুধু খাবারটা দিয়ে চলে যাবে। আর অয়ন
তোমার টেবিলের ওপর অঙ্কের নোটস কই? জিএম স্যার কাল যে চ্যাপ্টারটা শেষ করতে বলেছেন সেটা হয়েছে? অয়ন ঢোক গিলে বলল, মা 6টা অঙ্ক বাকি আছে, খুব কঠিন লাগছে। কঠিন লাগছে মানে? সুতপা দেবী নিজের ভ্যানিটি ব্যাগটা বিছানার ওপর ছুঁড়ে ফেললেন। সৌম্যদীপের কাছে তো কঠিন লাগেনি। ওর মা আজ ফোন করেছিলেন, জিজ্ঞেস করছিলেন আমরা অয়নকে ওই গড়িয়াহাটের সেন্টারে ভর্তি করেছি কিনা। উনি তো বললেন সৌম্যদীপ অলিম্পিয়াডের প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন সলভ করে ফেলেছে, আর তোমার কাছে সাধারণ স্কুল লেভেলের অঙ্ক কঠিন লাগছে। আসলে তোমার ফাঁকি দেওয়ার তাল। অয়ন মাথা নিচু করে রইল। সুতপা দেবীর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কানের দুল খুলতে খুলতে বলতে লাগলেন, অরিজিৎ ঠিকই বলে, তোমার পেছনে টাকা ঢালা মানেই জলে দেওয়া। আমরা কত স্বাদ করে ফ্ল্যাটটা নিলাম যাতে তোমার একটা আলাদা পড়ার ঘর থাকে, একটা ভালো পরিবেশ থাকে। আমাদের ছোটবেলা তো এসব ছিল না। একটা ছোট ঘরে আমরা 3 ভাই বোন পড়াশোনা করতাম। আমরা যদি পারতাম, তুমি কেন পারবে না? আসলে তুমি আমাদের ইমোশন নিয়ে খেলা করছো। রাত 8টা। অরিজিৎ বাবু অফিস থেকে ফিরে সোজা অয়নের ঘরে এলেন, হাতে একটা মোটা ফাইল। অয়ন, এই নাও, সৌম্যদীপের বাবার কাছ থেকে ওর অঙ্কের খাতাগুলো নিয়ে এলাম। ওরা স্ক্যান করে প্রিন্ট আউট দিয়েছে। ভালো করে দেখো কিভাবে স্টেপ জাম্প করে টাইম সেভ করে। তোমার মতো অত ডিটেলসে লিখতে গিয়েও সময় নষ্ট করে না। অয়ন খাতাগুলোর ওপর হাত রাখলো। ও বুঝতে পারছে ওর নিজস্বতা বলে আর কিছু অবশিষ্ট নেই। ও এখন একটা ছাঁচে ঢালা পুতুল হতে চাইছে, যাকে সৌম্যদীপ নাম দেওয়া হয়েছে। অরিজিৎ বাবু ওর বিছানায় বসে বললেন, দেখো খোকা, আমি তোমার শত্রু নই। আমি চাই লোকে আমাকে বলুক অরিজিৎ বাবুর ছেলে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। যখন দেখি অফিসের কলিগদের ছেলেরা আইআইটি বা ডাক্তারি নিয়ে কথা বলছে, তখন আমি মুখ নিচু করে থাকি। কেন? কারণ আমার ছেলে ক্লাস 5-এর অঙ্ক নিয়ে হিমশিম খাচ্ছে। এটা আমার ব্যর্থতা নয়, এটা তোমার অবহেলা। কাল সকালে আমি যেন দেখি এই ফাইলটা তোমার পুরো পড়া হয়ে গেছে। অয়ন সারা রাত ঘুমোতে পারল না। টেবিল ল্যাম্পের আলোয় ও ফাইলটা উল্টে পাল্টে দেখছিল। সৌম্যদীপের হাতে লেখা কাঠখোট্টা, শুধু নম্বর পাওয়ার জন্য লেখা। অয়নের মনে পড়লো ও যখন ছবি আঁকতো তখন রঙের শেডগুলো কত যত্ন করে মেলাতো। এখন ওর জীবনটাই সাদা কালো হয়ে গেছে। ভোর 4টের সময় মেরি দিদি যখন জল ভরতে উঠলেন, দেখলেন অয়নের ঘরের আলো তখনও জ্বলছে। তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন অয়ন বইয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, আর ওর গালের ওপর একটা শুকনো জলের দাগ। মেরি দিদি দীর্ঘশ্বাস ফেললেন। বহুতলে আবাসনে কত হাজার হাজার বাবা মা নিজেদের অপূর্ণ স্বপ্নগুলো সন্তানের ওপর চাপিয়ে দিয়ে ভাবছেন তারা সন্তানদের ভালো করছেন, অথচ তারা খেয়ালই করছেন না যে সেই বোঝার চাপে বাচ্চার মনের কোমল তন্তুগুলো একটা একটা করে ছিঁড়ে যাচ্ছে। পরদিন সকালে জলখাবারের টেবিলে অরিজিৎ বাবু জিজ্ঞেস করলেন, ফাইলটা শেষ করেছো? অয়ন যান্ত্রিক গলায় উত্তর দিল, হ্যাঁ বাবা। ও আজ আর প্রতিবাদ করলো না, কান্নাও করলো না। ওর ভেতরে সে জেদি বাচ্চাটা যেন চিরতরে মারা গেল। ও এখন শুধুই একটা নম্বর তৈরির মেশিন হওয়ার দৌড়ে নাম লিখিয়েছে। আগে অয়ন স্কুল থেকে ফিরে অন্তত মেরি দিদির সাথে টুকটাক কথা বলতো, এখন সেটুকুও বন্ধ। অয়ন এখন একটা ছায়ার মতো ঘরে ঢোকে আর বেরোয়। ওর চোখের তলায় কালি আরও স্পষ্ট, আর গায়ের রংটা যেন ফ্যাকাশে হয়ে গেছে। সুতপা দেবী আর অরিজিৎ বাবু এই পরিবর্তনটাকে সিরিয়াসনেস বলে ভুল করলেন। তারা ভাবলেন, যাক, ছেলেটা অন্তত লাইনে এসেছে। সেদিন ছিল মঙ্গলবার। বিকেলের আকাশটা গুমোট হয়েছিল। অরিজিৎ বাবু অফিস থেকে একটু আগে ফিরেছিলেন, কারণ তার ল্যাপটপে কিছু সমস্যা হচ্ছিল। সুতপা দেবীও ব্যাংক থেকে ফিরে সোজা রান্নাঘরে ঢুকেছেন মেরি দিদিকে ইনস্ট্রাকশন দিতে। অয়ন তখন ঘরে বসে অঙ্ক করছিল। গড়িয়াহাটে নতুন সেন্টারের উইকলি টেস্টের খাতা আজ দেওয়ার কথা। অরিজিৎ বাবু ড্রয়িং রুম থেকে হাঁক দিলেন, অয়ন, এদিকে এসো তো একবার, উইকলি টেস্টের খাতাটা নিয়ে এসো। অয়ন ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো, হাতে একটা সাদা খাম। ওর মুখটা পাথরের মতো শক্ত। অরিজিৎ বাবু খামটা টেনে নিয়ে ভেতর থেকে কাগজটা বের করলেন। কয়েক সেকেন্ড পর ওনার চোয়াল শক্ত হয়ে গেল। খাতার ওপর বড় বড় করে লেখা 75। 100-র মধ্যে 75। অঙ্কের মতো বিষয়ে 75 পাওয়া মানে অরিজিৎ বাবুর কাছে তা ফেল করার সমান। এটা কি অয়ন? অরিজিৎ বাবুর গলার স্বর নিচু, কিন্তু তাতে এক অদ্ভুত কম্পন। সুতপা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে? কত পেয়েছে? অরিজিৎ বাবু খাতাটা সোফার উপর ছুঁড়ে দিলেন। 75। যেখানে আমরা মাসে 5,000 টাকা ফিস দিচ্ছি, সেখানেও 75 পেয়েছে। আর জানো সৌম্যদীপ কত পেয়েছে? ওর বাবা এখনই হোয়াটসঅ্যাপে পাঠালো, ওর 99 পেয়েছে। মাত্র 1 নম্বর কাটা গেছে ওর। সুতপা দেবী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি অয়নের সামনে গিয়ে দাঁড়ালেন। 75? তুমি কি ইচ্ছে করে এটা করছো অয়ন, আমাদের অপমান করার জন্য? কাল রাতেও তো দেখলাম তুমি অঙ্ক করছিলে, তাহলে পরীক্ষায় গিয়ে কি হলো? তোমার বাবা আজ অফিস থেকে ফিরে তোমার জন্য কতগুলো নতুন প্র্যাকটিস সেট নিয়ে এলো, আর তুমি আমাদের এই প্রতিদান দিলে? অয়ন কোনো উত্তর দিল না। ও শুধু মেঝের দিকে তাকিয়ে রইল। সুতপা দেবী ওর কাঁধ ধরে একটা ঝাঁকুনি দিলেন। কথা বলছো না কেন? মুখ দিয়ে কথা বের করো। সারাদিন মেরি দিদির সাথে কি গল্প করো আমরা কি জানি না?
তোমার সব জেদ সব আহ্লাদ আমরা বন্ধ করে দেব। কাল থেকে তোমার ঘর থেকে ল্যাপটপ সরিয়ে নেওয়া হবে। আর মেরি দিদি আমার ওপর চিৎকার করবে না। হঠাৎ অয়ন চিৎকার করে উঠল। ওর গলার স্বরটা এতটাই তীব্র আর অস্বাভাবিক ছিল যে সুতপা দেবী পিছিয়ে গেলেন। অরিজিৎ বাবু সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। কি বললে তুমি? বড়দের সাথে কথা বলার এই শিক্ষা পেয়েছো? অরিজিৎ বাবু তেড়ে এলেন। অয়ন যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ও পাগলের মতো হাসতে শুরু করলো। সেই হাসিটা শিশুর হাসি নয়, এক বিষণ্ণ আর বিভীষিকাময় হাসি। ও টেবিলের ওপর রাখা কাচের শৌখিন ফুলদানিটা তুলে নিল। তোমাদের শুধু নম্বর চাইতো? এই নাও নম্বর। বলিও ফুলদানিটা সজোরে মেঝের ওপর আছাড় মারল। ঝনঝন করে কাচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। মেরি দিদি রান্নাঘর থেকে আর্তনাদ করে ছুটে এলেন। অয়ন থামল না। ওর পড়ার ব্যাগটা থেকে বইগুলো বের করে ছিঁড়তে শুরু করলো। আমি সৌমদীপ হতে পারছি না কেন? কেন আমি ওর মতো অঙ্ক করতে পারি না? আমি তো মানুষ বাবা, আমি কি কোনো মেশিন? তোমরা কেন আমায় একটু আদর করো না? অফিস থেকে ফিরেই কেন খাতা দেখতে চাও? কেন কোনোদিন জিজ্ঞেস করো না আমার শরীর কেমন আছে? অরিজিৎ বাবু হাত তুললেন ওকে চড় মারার জন্য, কিন্তু অয়নের চোখের দিকে তাকিয়ে ওনার হাতটা মাঝপথেই থেমে গেল। অয়নের চোখে এখন জল নেই, আছে এক তীব্র ঘৃণা আর জ্বালা। ও হাঁপাতে হাঁপাতে বলল, সৌমদীপ যদি 100 পায় তবে ওকে তোমরা নিজের ছেলে করে নাও। আমি চলে যাচ্ছি। আমি আর থাকতে পারছি না এই বাড়িতে। সুতপা দেবী সোফায় বসে পড়ে কাঁদতে শুরু করলেন। অরিজিৎ বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কোনোদিন ভাবেননি ওনার শান্ত নরম ছেলেটা এমন রুদ্র মূর্তি ধারণ করতে পারে। মেরি দিদি অয়নকে জাপটে ধরলেন। অয়ন তখন কাঁপছে। ও কাঁপতে কাঁপতে মেরি দিদির বুকেই জ্ঞান হারিয়ে ফেললো। ঘরটা মুহূর্তের মধ্যে কেমন যেন হয়ে গেল। একদিকে ভাঙা কাচের টুকরো, ছেঁড়া বইয়ের পাতা, আর একদিকে একটা নিস্তেজ হয়ে পড়া 11 বছরের শিশু। কলকাতার এই যান্ত্রিক মধ্যবিত্ত জীবনে আজ এক বড় সড়ো ফাটল দেখা দিল। যে তুলনাকে অস্ত্র করে অরিজিৎ বাবুরা অয়নকে শ্রেষ্ঠ বানাতে চেয়েছিলেন, সেই অস্ত্রই আজ তাদের সাজানো সংসারটাকে তছনছ করে দিল। পরদিন সকালে ডাক্তার এসে যা বললেন তাতে অরিজিৎ বাবুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডাক্তার জানালেন অয়ন সিভিয়ার মেন্টাল ব্রেকডাউনের শিকার। ওকে এই মুহূর্তে কোনো পড়াশোনার চাপে রাখা যাবে না। এমনকি ও যদি 2-3 মাস স্কুলে না যায় তাতেও কিছু করার নেই। ডাক্তার পরিষ্কার জানিয়ে দিলেন, আপনাদের ছেলে ফার্স্ট বয় হওয়ার দৌড়ে নামতে গিয়ে নিজের শৈশবটাই হারিয়ে ফেলেছে। এখন ওকে বাঁচানোই বড় চ্যালেঞ্জ। অয়নের জ্ঞান ফিরেছে। ডক্টর বিধান রায় স্ট্রিটের এক নামী সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়েছে। তিনি অয়নকে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়েছেন এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ওর সামনে পড়াশোনা, নম্বর বা কোনো প্রতিযোগিতার কথা তোলা যাবে না। বাড়ির পরিবেশ যেন শান্ত থাকে। সুতপা দেবী গত 3 দিন ব্যাংকে যাননি। তিনি সারাদিনে অয়নের কাছে বসে থাকেন, কিন্তু অয়ন ওনার দিকে তাকাচ্ছে না। ও যখনই চোখ তুলছে ওর দৃষ্টি থাকছে জানলার বাইরের আকাশের দিকে অথবা দেওয়ালের কোনো এক কাল্পনিক বিন্দুর দিকে। মা কথা বলতে গেলে ও শুধু এক শব্দে উত্তর দিচ্ছে, নয়তো চুপ করে থাকছে। ওর সেই স্বতঃস্ফূর্ত শৈশবটা যেন কাচের ফুলদানিটার সঙ্গে চুরমার হয়ে গেছে। অরিজিৎ বাবু আজ অফিসের কাজ বাড়িতেই করছেন। ডাইনিং টেবিলে ল্যাপটপ খোলা থাকলে ওনার মন পড়ে আছে অয়নের ঘরের দিকে। বিকেলে কলিং বেল বাজলো। মেরি দিদি দরজা খুলতেই দেখলেন সৌম্যদীপের মা দাঁড়িয়ে আছেন, হাতে একটা টিফিন বক্স। সুতপা দেবী ঘর থেকে বেরিয়ে এলেন। সৌম্যদীপের মা একটু নিচু গলায় বললেন, সুতপাদি, শুনলাম অয়নের শরীর নাকি খুব খারাপ। সৌম্যদীপ বলছিল ও নাকি কাল স্কুলে যায়নি। কি হয়েছে ওর? সুতপা দেবী কোনো মতে একটা ম্লান হাসি দিয়ে বললেন, হ্যাঁ একটু অসুস্থ, ডাক্তার রেস্ট নিতে বলেছেন। সৌম্যদীপের মা সোফায় বসতে বসতে বললেন, আসলে এখন যা পড়াশোনার চাপ, সৌম্যদীপও কাল সারা রাতে জেগে অঙ্ক প্র্যাকটিস করেছে। সামনের সপ্তাহে ওদের ট্যালেন্ট সার্চ এক্সাম আছে, তো অয়নকে বলবেন ও যেন একদম ভেঙে না পড়ে। ও তো পড়াশোনায় বেশ ভালোই, যদিও এবার সৌম্যদীপ অনেক এগিয়ে গেছে, তবুও 4 নম্বর হওয়াটাও তো কম কথা নয়। কথাটা অরিজিৎ বাবুর কানে বিঁধল। তিনি ড্রয়িং রুমে এসে বললেন, রেজাল্ট বা র্যাঙ্ক নিয়ে আমরা আর ভাবছি না ম্যাডাম, অয়ন আগে সুস্থ হয়ে উঠুক। সৌম্যদীপের মা একটু অবাক হয়ে তাকালেন। সে কি দাদা? এই তো বয়স লড়াই করার। এখন যদি ও ঢিলে দেয় তবে তো ভবিষ্যতে টিকে থাকাই মুশকিল হবে। আমার সৌম্যদীপ তো অলরেডি 6 বই সলভ করতে শুরু করে দিয়েছে। পিছিয়ে পড়লে কিন্তু আর মেকআপ করা যাবে না। অরিজিৎ বাবু আর কথা বাড়ালেন না। তিনি বুঝতে পারলেন এই অন্ধ দৌড় থেকে কাউকে টেনে বের করা অসম্ভব। সৌম্যদীপের মা চলে যাওয়ার পর ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। অরিজিৎ বাবু সুতপা দেবীর দিকে তাকিয়ে দেখলেন ওর চোখ দিয়ে জল পড়ছে। তুলনার প্রতিযোগিতার এই বিষ কত গভীরে ঢুকে গেছে তা আজ অন্য একজনের
কথা শুনে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পরদিন সকালে ডাক্তার অয়নকে একটু খোলা জায়গায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। স্থির হলো অয়নকে ওর মাসির বাড়ি পাঠানো হবে। মাসি থাকেন দার্জিলিং, সেখানে পাহাড় আছে, গাছপালা, শান্ত পরিবেশ, আর সবচেয়ে বড় কথা সেখানে কোনো সৌম্যদ্বীপ নেই। যাওয়ার দিন সকালে মেরি দিদি অয়নের ব্যাগ গুছিয়ে দিচ্ছিলেন। অয়ন হঠাৎ মেরি দিদির হাত ধরে বলল, মেরি দিদি, আমার সাথে আমার রঙের বাক্সটা দেবে, যেটা বাবা আলমারিতে তুলে রেখেছিল। অরিজিৎ বাবু দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি তাড়াতাড়ি আলমারি খুলে সেই ধুলো জমা রঙের বাক্স আর আঁকার খাতাটা বের করে আনলেন। ওনার হাত কাঁপছিল। অয়নের সামনে গিয়ে ওটা বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও অয়ন, আজ থেকে কেউ তোমার খাতা কেড়ে নেবে না, তুমি যা খুশি করো। অয়ন খাতাটা হাতে নিল ঠিকই, কিন্তু ওর মুখে কোনো আনন্দের রেখা দেখা গেল না। ও শুধু যান্ত্রিকভাবে বলল, থ্যাঙ্কস বাবা। এই থ্যাঙ্কস শব্দটা অরিজিৎ বাবুর বড্ড মনে লাগলো। তার নিজের সন্তান আজ তার সাথে একজন আগন্তুকের মতো ব্যবহার করছে। বাবা ছেলের সেই স্বাভাবিক সম্পর্কটা যে তিনি নিজেই খুন করেছেন তা আজ দিবালোকের মতো স্পষ্ট। গাড়ি যখন ফ্ল্যাটের গেট দিয়ে বেরোচ্ছে, অয়ন একবার ঘাড় ঘুরিয়ে বিল্ডিংটার দিকে তাকালো। যে ব্যালকনিতে দাঁড়িয়েও আকাশের চাঁদ দেখতে চাইতো আর বাবা ওকে জোর করে অঙ্কের টেবিলে নিয়ে যেত, সেই ব্যালকনিটা এখন শূন্য। সুতপা দেবী গেটের কাছে দাঁড়িয়ে কাঁদছিলেন। কলকাতা শহরটা আগের মতোই ব্যস্ত। হাজার হাজার গাড়ি ছুটছে, স্কুল বাসগুলো ভর্তি হয়ে যাচ্ছে শিশুদের নিয়ে। প্রতিটি বাসেই হয়তো এক একটা অয়ন বসে আছে, যাদের কাঁধে তাদের মা বাবার উচ্চাকাঙ্ক্ষার পাহাড় প্রমাণ বোঝা। অয়ন চলে গেল এক শান্তির খোঁজে, কিন্তু রেখে গেল এক বিরাট শূন্যতা। অরিজিৎ বাবু আর সুতপা দেবী ফ্ল্যাটে ফিরে এলেন। ঘরটা খা খা করছে। ডাইনিং টেবিলের ওপর পড়ে আছে সৌম্যদ্বীপের নোটসের ফাইলটা। অরিজিৎ বাবু ফাইলটা তুলে নিলেন এবং এক মুহূর্ত চিন্তা না করে সেটা ডাস্টবিনে ফেলে দিলেন। তিনি বুঝলেন, প্রথম হওয়ার চেয়ে তার ছেলেটার বেঁচে থাকা অনেক বেশি জরুরি ছিল। কিন্তু এই উপলব্ধি আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। অয়ন হয়তো ফিরবে, কিন্তু সেই যে ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে আবদার করত, সেই ছেলেটাকে কলকাতার এই প্রতিযোগিতামূলক সমাজ চিরতরে গিলে ফেলেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।